আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। স্মার্ট মিটার খুলে নাও, পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে দাও, এই স্লোগান তুলে অল বেঙ্গল ইলেকট্রিক সিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন জেলায় আন্দোলনে। এদিন চুঁচুড়াতেও ডেপুটেশন জমা দিল সংগঠনের সদস্যরা। 2011 সালে হুগলি জেলার গোঘাটে তৃণমূল নেতা খুনের ঘটনায় 14 বছর পর দোষী সাব্যস্ত। অভিযুক্তদের একজনকে ফাঁসি এবং বাকিদের যাবজ্জীবনের সাজা আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মধুচক্রের আসর থেকে 3 নাবালিকা সহ মোট 7 জনকে আটক করল। একসময় সপ্তগ্রামের প্রাণকেন্দ্র বংশবাটি এখন বাঁশবেড়িয়া। এখানকার 90 বছরের রথে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বদলে রথে চড়েন রাধাকৃষ্ণ। আসছে বিস্তারিত খবরে। স্মার্ট মিটার খুলে নাও, পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে দাও, এই স্লোগান তুলে হুগলি মোড়ের বৈদ্যুতিক কার্যালয়ে গণডেপুটেশন দিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া আঞ্চলিক কমিটির সদস্যরা স্মার্ট মিটার খুলে নাও, পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে দাও, এই স্লোগান তুলে হুগলি জেলার চুঁচুড়ার পিপুলবাদীর কাস্টমার কেয়ার অর্থাৎ হুগলির মোড়ের বৈদ্যুতিক কার্যালয়ে ডেপুটেশন দিল। বেশ কয়েকদিন ধরেই গোটা রাজ্য জুড়েই স্মার্ট মিটারের বিরুদ্ধে গ্রাহকরা আন্দোলনে। গ্রাহকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলার সদস্যরা জেলায় জেলায় বিক্ষোভ করছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে। সেই আন্দোলনেরই অঙ্গ হিসেবে এদিন গণডেপুটেশন দেওয়ার পর অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের হুগলি চুঁচুড়া আঞ্চলিক কমিটির সদস্য সদানন্দ রায় কি বলছেন শুনুন। আমরা সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে, অ্যাবেকার পক্ষ থেকে যেখানে যেখানে স্মার্ট মিটার বসেছে, আমরা সাধারণ পাবলিককে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে আমাদের একটাই স্লোগান যে স্মার্ট মিটার খুলে নাও, পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে দাও। এই দাবিতে আজকের আমরা হুগলি মোড় অর্থাৎ পিপিলপাতি কাস্টমার কেয়ার সেন্টারে আমরা গণডেপুটেশন দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা যাদের যাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে, বিদ্যুৎ আইন 2003-এর বিদ্যুৎ আইন মেনে একটা বয়ান তৈরি করেছি। ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আবেদন করবে যে আমার স্মার্ট মিটার খুলে নিয়ে পুরনো ডিজিটাল মিটার লাগিয়ে দাও। এই নিয়ে আমরা আজকের 3য় নম্বর পড়ল। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 4টে কাস্টমার কেয়ার সেন্টার আছে। আমরা মুঘলটরি কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিয়েছি, আমরা বালির মোড় কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিয়েছি। আজকের অর্থাৎ 25 তারিখ আমরা হুগলি মোড় কাস্টমার কেয়ার সেন্টার, যেটা পিপিলপাতি কাস্টমার কেয়ার সেন্টার নামে পরিচিত, সেখানে ডেপুটেশন চলছে এবং মানুষ ব্যাপক উৎসাহ সহকারে এগিয়ে আসছে যে স্মার্ট মিটার পরিকল্পিতভাবে স্মার্টলি গরিব মানুষের পকেটের পয়সা লুট করার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার স্কিম চালু করেছে, সেটা জোর করে সাধারণ মানুষের উপরে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আগামী দিনে এটাকে কেন্দ্র করে বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারীকরণের যে পরিকল্পনা, সেটা অ্যাবেকার পক্ষ থেকে আমরা সাধারণ গ্রাহকদেরকে সচেতন করছি এবং উৎসাহ সহকারে প্রচুর গ্রাহক এখানে এসেছে যারা চাইছে যে আমাদের বাড়ি থেকে স্মার্ট মিটার খুলে নিয়ে আমাদের ডিজিটাল মিটার খুলে আবার পুনঃস্থাপন করে দিন। রাজ্য সরকার স্মার্ট মিটার নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে কোথাও নেই যে আবেদন জানাতে হবে। সেখানে বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরগুলোকে যে আপনারা যাদের যাদের বাড়িতে লাগিয়েছেন তাদেরটা খুলে নেবেন। না, খুলে নেওয়া এই কথা বলেনি। তাহলে আমাদের এই অ্যাবেকার আন্দোলন সফল। আমরা ইতিমধ্যেই যেটা প্রচার করছি, অ্যাবেকার আন্দোলনের চাপে রাজ্য সরকার পিছু হটে আপাতত স্থগিত বা বাতিল বলেছে
এরকম দুটো কথা দুভাবেই বলেছে। কিন্তু যে মিটারগুলো ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে আমার গ্রাহকদের বাড়িতে বাড়িতে, সেগুলো না খুললে, সেটা নিয়ে কিছু বলেনি, সেগুলো না খুললে গ্রাহকরা কিন্তু সন্তুষ্ট থাকতে পারছেন না। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা শিক্ষা ভবনে বসে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় এক যুবকের হাতে প্রয়াত হলেন এক মহিলা। আটক যুবক। সরকারি অফিস চত্বরে বসে গাঁজা নেশা করার প্রতিবাদ করায় অভিযুক্ত যুবকের হাতে প্রহত হলেন এক মহিলা। চুঁচুড়ায় হুগলি জেলা শিক্ষা ভবনের ঘটনা। ওই দপ্তর সূত্রে খবর, এদিন চন্দ্রনগর বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে ফাইল নিয়ে জেলা অফিসে এসেছিলেন করণিক নীলাঞ্জনা মল্লিক। সেই সময় দফতরের নতুন ভবনের বন্ধ গেটের সামনে বসে গাঁজার নেশা করছিল এক যুবক। অভিযোগ, প্রতিবাদ করতেই ওই যুবক নীলাঞ্জনা দেবীকে মারধর শুরু করেন। ঘটনায় নীলাঞ্জনা দেবীর মুখ ফেটে রক্ত বের হতে শুরু হয়। এরপরই অফিসের অন্যান্য কর্মীরা এসে নেশাগ্রস্ত ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ও ডাইরেক্ট একদম গাঁজা বানাচ্ছিল, সঙ্গে ওর বিড়ি ছিল, গাঁজার প্যাকেট ছিল, সব ছিল। ওকে আমি বারণ করলাম, ও আমার সঙ্গে তর্ক করলো। তর্ক করতে করতে তারপরে ও উঠে, আমি বললাম চল অফিসে চল, ওখানে গিয়ে কথা বলবি। ওকে আমি যখন তুলে অফিসে হাতটা ধরে নিয়ে আসছি, ও আমার হাত ছাড়িয়ে সোজা আমার মুখে মাটিতে চুলের মুঠি ধরে ফেলে ঘুষি মারলো। আমি চাকরি করি বলে সোজা কথা, আমি ওর গায়ে এক ফোঁটা হাত দিইনি, কিচ্ছু বলিনি, শুধু আমি ওকে হাত ধরে আমি নিয়ে আসছি। তার জন্য প্রতিবাদ করলে যদি এইরকম হয়, তাহলে তো কোনো কিছুতেই প্রতিবাদ করা যাবে। আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছি আমাদের অফিস থেকে ফাইল নিয়ে এসেছি কাজ করতে। পিছনের অফিসে আমাদের ফাইল কিছু ভেটিং হয়ে পড়ে আছে। উনি জয়েন্ট ডিরেক্টরের অফিসে আমাদের ফাইল কিছু ভেটিং হয়, টিচারদের বিভিন্ন রকম কাজের ফাইল, এবার ফিক্সেশনের ফাইল, এরিয়ারের ফাইল, সেগুলো আমি আনবো বলে, খোঁজ করবো বলে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তখনই আমি ওকে ওখানে দেখি। তারপরে ওখানে বসেছিল, ওখানে সিঁড়িতে ধাপিতে বসে ও রীতিমতো জিনিসপত্র ছড়িয়ে ও তার কাজ করছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অর্থের লোভে ছেলের হাতে বাবার মৃত্যু, ঘটনায় বরাহনগরে চাঞ্চল্য। বাবাকে মেরে বড়নগর থানায় ছেলে নিজে গিয়ে আত্মসমর্পণ করে। 24 নম্বর শিশির কুমার দা রোড, কলকাতা 36-এর নিবাসী ললিত কুমার অধিকারী, বয়স 74, পুত্র অসিত অধিকারী, বয়স 52, পেশায় একজন অটো চালক। আচমকায় মধ্যরাত অর্থের লোভে ছেলের হাতে বাবার মৃত্যু। পরিবারের পক্ষ থেকে দিদি জানান, ভাই নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় বাবার কাছে টাকা চায়, সেই টাকা না দেওয়ার জন্যই বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে বললেন দিদি। ভাই শ্বশুর বাড়িতে থাকে, মাঝে মধ্যে এই বাড়িতে আসতো। পরিবার বুঝতে পারেনি এমন ঘটনা হয়ে উঠবে। অর্থের লোভ। ভাই দিনমজুর অটো চালক, সোদপুর মোড়ে গাড়ি চালায়। পিতাকে মেরে পুত্র বড়নগর থানায় নিজে গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনাস্থলে বড়নগর থানার আধিকারিকরা। ঘটনার পর জায়গাটি সিল করে দেওয়া হয়। সম্পূর্ণ ঘটনাটি এখন আইনের অধীনে। ছিলাম না বাড়িতে, আমার ভাই আর বাবা থাকতো, এটাই, ভাই আর বাবা থাকতো। আর ভাই নিজে গিয়ে থানায় স্যারেন্ডার করেছে, আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। 74 ললিত অধিকারী। কি গৌতম অধিকারী, 52। না, অটো চালাতো শুধু। হ্যাঁ, এটা আচমকা, কোনো পূর্ব পরিকল্পিত ওরম কোনো ব্যাপার না। আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা। কি বলবো, নেশা তো প্রচুর করতো, ডিস্টার্ব তো ছিল। এখন সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে? আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো? প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। ত্রিকোণ প্রেমের জেরে খুন স্বামী, খুনের সুপারি দিয়েছিলেন স্ত্রী। নাবালক ছেলের সাক্ষীতে 12 বছর পর দোষী সাব্যস্ত মা সহ 7 জন। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাটা স্বামীকে সরানোর পরিকল্পনা, খুনের সুপারি দিয়েছিলেন স্ত্রী। নাবালক ছেলের সাক্ষীতে 12 বছর পর দোষী সাব্যস্ত মা সহ 7 জন। ঘটনা সূত্রে জানা যায়, পোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণমাল গত 28 মার্চ 2012 সালে খুন হন। পুলিশ ঘটনার খবর জানতে পেরে তদন্তে গেলে কৃষ্ণামালের স্ত্রী রীনা মাল পুলিশকে জানান, বাড়িতে ডাকাত পড়েছিল। তাকে এবং তার ছেলেকে হাত বেঁধে তার স্বামীকে খুন করে গহনা লুট করে পালায় ডাকাতের দল। এবং তিনি আরও অভিযোগ করেছিলেন দুষ্কৃতীরা নাকি তাকে ধর্ষণ করেছে। পোলবা থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেবে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসে চাঞ্চল্য
চাঞ্চল্যকর তথ্য। কৃষ্ণমালের সঙ্গে তার স্ত্রী রীনা মালের বয়সের ফারাক ছিল প্রায় 20 বছর। তাদের 12 বছরের ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে সুখী ছিলেন না রীনা। বলাগড়ের জিকো পাল নামে এক যুবকের সঙ্গে তার অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়। জিকো বলাগড় থেকে পোলবাই যাওয়া আসা করত বাইক নিয়ে। সেই প্রেমিকের সঙ্গেই যুক্তি করে 5 জন দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। পরিকল্পনা মাফিক ঘটনার দিন দুষ্কৃতীরা গভীর রাতে কৃষ্ণমালের বাড়িতে ঢোকে দরজা খুলে দেয় রীনা। ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন করে গেছে ডাকাতেরা, এমনই ছিল পরিকল্পনা। পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর 4 এপ্রিল একে একে অভিযুক্ত রীনা মাল, জিকো পাল, দীপঙ্কর পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, লক্ষ্মীকান্ত চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, রাজা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী বিদ্যুৎ রায় বলেন, এই মামলায় 18 জন সাক্ষী দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মৃতের নাবালক ছেলের বয়ান এবং ধর্ষণের যে অভিযোগ ছিল তাও মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়নি। এদিন চুঁচুড়া আদালতে তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক কৌস্তব মুখোপাধ্যায় 7 জনকে দোষী সাব্যস্ত করেন। আগামী 26 জুন সাজা ঘোষণা হবে দোষীদের। গত 13 বছর ধরে হুগলি জেলে বন্দী রয়েছেন রীনা মাল। 4 জন দুষ্কৃতী একবার পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল এবং শেষে ধরা পড়ে তারা। অভিযুক্তরা প্রত্যেকেই জেলে বন্দী রয়েছেন এখন। ব্যাপার হচ্ছে ইংরাজি 28/3/2012 তারিখে এই আমাদের ভুলবা থানার পাটনা বলে একটা জায়গা আছে গ্রাম, সেখানে একজন ভদ্রলোক আর কৃষ্ণচন্দ্র মাল তিনি মার্ডার হন এবং প্রথমে তার স্ত্রী একটা ঘটনা সাজিয়েছিলেন যে আগে তার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতরা এসে তার স্বামীকে খুন করে দিয়ে চলে যায়। পরবর্তীকালে যখন এবং তিনি একটা কমপ্লেন্ট করেন সেই মর্মে, এই কমপ্লেনটা উনি করেছেন 28/3/2012 ভোলবা থানায়। কিন্তু পরবর্তীকালে যখন তদন্তকালে দেখা যায় যে ইনি হচ্ছেন মেন কালপিট রীনা মাল। ইনি তার স্বামীর যেহেতু বয়সটা তার থেকে একটু বেশি এবং তার সঙ্গে রীনা মালের সঙ্গে জিকো পাল বলে একজনের অবৈধ সম্পর্ক ছিল। গোঘাটের তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আদালত দোষীদের মধ্যে একজনকে ফাঁসির এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। হুগলি জেলার গোঘাটের তৃণমূল নেতা শেখ নইমুদ্দিনকে গুলিবিদ্ধ করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে 9 ডিসেম্বর 2011 সালে। প্রায় দীর্ঘ 14 বছর ধরে চলছিল কেস। খুনের দীর্ঘ 14 বছর পার হয়ে যাওয়ার পর 2025 সালে দাঁড়িয়ে সোমবার দোষী সাব্যস্ত করল আরামবাগ মহকুমা আদালত। আরামবাগ মহকুমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সিজন চার্চের বিচারক কিষান কুমার আগরওয়াল 19 জনকে দোষী সাব্যস্ত করে আর একজনকে ফাঁসির অর্ডার দেয়। তার নাম বলদেব পাল। বাকি 18 জনের যাবজ্জীবনের সঙ্গে 10,000 টাকা জরিমানা অনাদায় 1 মাস জেল ঘোষণা করে। তিনি জানান, ঘটনাটি ঘটেছিল 2011 সালের 9 ডিসেম্বর। গোঘাটের শাওড়া স্কুলে ইউনিয়ন পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ফর্ম ফিল-আপের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই দিন স্কুল চলছিল একদিকে আর একদিকে চলছিল হাট। তখনই প্রকাশ্য দিবালোকে পিছন থেকে বলদেব পাল শেখ নইমুদ্দিনকে পয়েন্ট ব্রাঞ্চ থেকে গুলি করে হত্যা করে। তারপরে বলদেব পাল পলাতক হয়ে যায়, কিন্তু পরিবারের লোকেরা থেমে না থেকে আইনি লড়াই চালিয়ে যায়। শেখ নইমুদ্দিনের স্ত্রী প্রায় 30 জনের নামে আরামবাগের গোঘাট থানায় 2011 সালের 9 ডিসেম্বর অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ 14 বছর ধরে চলে কেস। গত সোমবার 30 জনের মধ্যে 7 জন বেকসুর খালাস হয়, 4 জন মারা যায়, 19 জন দোষী সাব্যস্ত হয়। 2011 সালের 9 ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে হাট চলাকালীন স্কুল নবীনেশনকে কেন্দ্র করে গুলি করে আমার কাকা নইমুদ্দিনকে হত্যা করে। তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল। মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের উপরে সম্পূর্ণ ভরসা ছিল এবং আইনি লড়াই চালিয়ে গেছি। আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা 18 জন ছিল দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে। এই রায়ে আমরা আমার পরিবার খুশি। আমি কে হন? আমি ওনার ভাইপো হয় শেখ রামিজউদ্দিন। যারা সাজা পেল সবাই কি রাজনৈতিক দলের সঙ্গে? হ্যাঁ, সবাই রাজনৈতিক সঙ্গে, কিছু সিপিএম আছে, কিছু তার মধ্যে ফরওয়ার্ড ব্লক আছে, আরো কিছু এখন আপাতত নতুন তৃণমূল আছে। তার আগে তারা সব সিপিএম করতো, এরা সব দুষ্কৃতী। সেদিন ঘটনাটা ছিল স্কুল নির্বাচন 9 ডিসেম্বর 2011 সালের স্কুল নির্বাচন। তখন সেই নির্বাচনের লাস্ট ডেট ছিল 9 ডিসেম্বর। সেই 9 ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে যখন নমিনেশনের কাজ করছিল, যখন ফর্ম ফিল আপ করছিল, পিছন থেকে এসে
প্রকাশ্যে দিবালোকে হাট চলাকালীন, স্কুল চলাকালীন প্রকাশ্যে দিবালোকে বলদেব পাল খুন করে, প্রকাশ্যে একদম পয়েন্ট ব্রাঞ্চ থেকে গুলি করে। সেই গুলির মাধ্যমে তারপরে বলদেব পাল ফেরার হয়ে যায়। আমরা আইনি লড়াই 14 বছর ধরে চালিয়ে গেছি এবং বলদেব পাল সহ যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে, বলদেব পালের ফাঁসি হয়েছে, বাকি যারা 18 জন ছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। না না, বলদেব পাল এখন রাজনীতি কোনো দলের সাথে সেরকম ভাবে আমি দেখিনি, সে বিষয়ে মন্তব্য করতে জানি। এরা দুষ্কৃতী, তৃণমূলের সমর্থন এবং তৃণমূল কর্মী। আমরা এখনো দলটার সাথে আছি, রক্ত দিয়ে দলটা করেছি, এখনো করছি। 2011 সালে 9 ডিসেম্বর বলদেব পাল হত্যা করেছিলেন। সেই সাপোর্টে আজকে আদালত 18 জনের একজনের ফাঁসি, 18 জনের আদেশ দিয়েছেন। এছাড়াও বাকি যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তাদের ফাইন দেওয়া হয়েছে এবং সেই অনাদায়ে 1 মাসের জেল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে উনি রায়ের কপি প্রতিটা আসামির হাতে তুলে দেবেন, সেটার জন্য কিছুটা সময় নিচ্ছেন। মূল যে অর্ডারটা বা জাজমেন্টটা উনি প্রোনাউন্স করেছেন তাতে বলরামদের ফাঁসি, বলদেব পাল 1 নম্বর বলদেব পাল যিনি 1 নম্বর আসামি ছিলেন তার ফাঁসির আদেশ দিয়েছেন এবং অন্যান্য 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে এবং তার সাথে ফাইন অনাদায়ে 1 মাস করেছে। গোঘাট ব্যুরো, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মধুচক্রের আসর থেকে 3 নাবালিকা সহ মোট 7 জনকে আটক করল। একসময় সপ্তগ্রামের প্রাণকেন্দ্র বংশবাটি এখন বাঁশবেড়িয়া। এখানকার 90 বছরের রথে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বদলে রথে চড়েন রাধাকৃষ্ণ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর।
হুগলি চুচুড়া পৌরসভার সত্যপীরতলা এলাকায় আদালতের রায়ে পৌরসভার জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দিল পৌরসভা। আদালতের রায় পৌরসভার জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দিল পৌরসভা। ঘটনাটির সম্পর্কে জানা যায়, হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত সত্যপীরতলা এলাকায় রাস্তার ধারে পৌরসভার জায়গায় বেআইনি নির্মাণ করছিলেন বিজয় মাহাতো নামে এক ব্যক্তি। নির্মাণ কাজ চলাকালীন আশেপাশের বাসিন্দারা তখন বিরোধিতা করেছিলেন, পৌরসভাকে জানিয়েছিলেন। পৌরসভা সেই সময় নির্মাণে স্টপ অর্ডার দিয়েছিল, কিন্তু পৌরসভা স্টপ অর্ডার না মেনেই নির্মাণ কাজ চালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। আর তারপরেই প্রতিবেশী অরূপ ঘোষ আদালতে যায় ওই বেআইনি নির্মাণের বিরুদ্ধে। আদালত পৌরসভাকে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে হুগলি চুচুড়া পৌরসভার সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণ ভাঙেন। কি বলছেন পৌরসভার পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি সৌমিত্র ঘোষ, শুনুন। এটা একটা ইললিগাল একটা কনস্ট্রাকশন তৈরি হয়েছিল মিউনিসিপ্যালিটির জায়গায়। তার পিছনের যে বাড়ি অরূপ ঘোষ, তিনি এ ব্যাপারে আপত্তি করেছিলেন। তা ওনাকে আশপাশেও অনেকে বারণ করেছিল যে করোনা যখন আপত্তি রয়েছে। তা যাই হোক, সেসব না মানার জন্য শেষ পর্যন্ত অরূপ ঘোষ কোর্টে যায়, বিজয় মাহাতোর বিরুদ্ধে কেস করে। তা সেই কোর্টের আজকে 2 তারিখে বোধহয় রায়টা হয়েছে এই মাসে, যে মিউনিসিপ্যালিটিকে কোর্ট অর্ডার করেছে যে 30 তারিখের মধ্যে ভেঙে কোর্টকে রিপোর্ট দিতে হবে। আর এই ব্যাপারে চুচুড়া পুলিশ থানাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে। তা সেই হিসেবে আজকে আমাদের ভাঙা হচ্ছে 24 তারিখ। এই ছবি সহ পুরোপুরি রিপোর্ট আমরা 30 তারিখের মধ্যে মহামান্য আদালতকে পাঠিয়ে। এই যে এরকম বারংবার পৌরসভার জায়গা দখল করে যারা করছে কাজকর্ম, লোকে কোর্টে আছে, এই ক্ষেত্রে পৌরসভা কোনো স্টেপ নিচ্ছে না কেন? না, পৌরসভা স্টপ অর্ডার দেয়। লোকে যখন আপত্তি করে প্রথমেই কোর্টে যায় না, প্রথমে মিউনিসিপ্যালিটিতেই যায়। মিউনিসিপ্যালিটি এসে দেখে তাকে কাজ থামাতে বলে, মিউনিসিপ্যালিটি স্টপ অর্ডার দেয়। এবার কেউ মেনে নেয় ব্যাপারটা, আর যে মানে না ওইটাকে অতিক্রম করে ইলিগাল কাজ চালিয়ে যায়, তার পরিণতি হচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার বিধায়কের হাত ধরে তৃণমূলে যাওয়া বিজেপি কর্মীরা বিধায়কের উপর ক্ষিপ্ত হয়ে ফের বিজেপিতে যোগদান। চুচুড়ার বিধায়কের হাত ধরে তৃণমূল দলে যাওয়া বিজেপি কর্মী আবারও বিজেপিতে যোগদান করলেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও সুযোগ বুঝে দল বদলেও নেমে পড়েছে। আইনজীবী অনুরাগ পাণ্ডে, যিনি গত মাসে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিল চুচুড়ার বিধায়কের হাত ধরে, এদিন ফের আবার হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জির হাত ধরে বিজেপিতে যোগদান করল। অনুরাগ পাণ্ডের সঙ্গে আরও এক আইনজীবী অভিজিৎ ঘোষাল, তিনিও বিজেপিতে যোগদান করেন। 1 মাস আগে বিজেপি ছেড়ে বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান, আবার মাস কাটতে না কাটতেই বিজেপিতে ফিরে আসা। কি বলছেন দলবদল করা বিজেপি কর্মী অনুরাগ পাণ্ডে? কিছুদিন আগে আপনাকে দেখা গেছিল একদম চুচুড়া বিধায়কের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নিতে, ওইখানেও কিন্তু তৃণমূলের জয়গান করতে শোনা গেল। এখন আবার পুরনো দলের পতাকা নিয়ে আবার সেই পুরনো দলের জয়গান, কেন এরকম কেন? দেখুন, এটা পুরনো দল নেই, এটা আমার পরিবার আছে। আমি ছোটোবেলা থেকেই ভারতীয় জনতা পার্টি একটা ছেড়ে আছি। আর আমাদের পরিবারের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, যেমন আমাদের মাননীয় সভাপতি বললেন, সেই জন্য আমাদের ভুল বোঝা যেটা হয়েছিল এটাকে আমরা ঠিক করে আমি আবার আমার পরিবারে ফিরে এসেছি। কেন হঠাৎ করে নির্বাচনের আগেই বিধায়কের হাত ধরে তৃণমূলে যাওয়াটা কেন হয়েছিল? নির্বাচনের আগে তো এটা কোনো ইয়ে নেই, আমার পরিবারের বলুন ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই কারণেই আমি বিয়ে হয়ে গেছিলো। আবার আমি ভুলটাকে ঠিক করে আমি আমার পরিবারে ফিরে। এটাতে তো দলের যারা 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 কর্মী আছে সক্রিয়, তাদের মধ্যে তো অনেকটা প্রভাব পড়ে। না না, প্রভাব কিছু পড়বে না। যারা বিজেপিকে ভালোবাসে, যারা আদর্শকে আমাদের বিজেপি আদর্শটাকে নিয়ে চলে, তারা কোনোদিন ভুল বোঝাবুঝি করবে না। এটা কোনো আমাদের কর্মীদের উপরে প্রভাব পড়বে। আপনার মধ্যে কি কেন চলে গেছিলেন এটা যদি বলেন? কি বলছেন বিজেপি কর্মী সম্পর্কে বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, শুনুন। বলুন, মানসিকভাবে ভুল বোঝানো বলুন, যা হোক কিছু পড়ে আজকে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে আমাদের ভাইকে নিয়ে চলে যেতে, নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু গিয়ে দেখলো যে ও যে আদর্শ এবং যে শৃঙ্খলা আজকে ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখেছে, সেই শৃঙ্খলা বা আদর্শ কোনোটাই নেই। কারণ ওখানে শুধু একটাই আছে, দুর্নীতি। মানে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত শুধু চুরিয়ে চুরিয়ে চুরি। তো ওনার মতো মানুষ, উনি এটাকে মেনে নিতে পারেননি, সেই জন্য আবার ভারতীয় জনতা পার্টিতে উনি আজকে ফিরে এলেন। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসাতে আমি তাকে আবার গ্রহণ করেছি
এবং আগামী দিনে 26-এর নির্বাচনে আমরা একসাথেই আবার কাজ করব। তার সাথে আমাদের মাননীয় অভিজিৎ ঘোষাল উনিও হচ্ছেন পেশায় আইনজীবী, তো উনিও আজকে আমাদের পরিবারে এলেন। আমরা দুজনকেই আমাদের পরিবারে আমরা গ্রহণ করব। দাদা, দুজনেই কিন্তু সক্রিয়ভাবে আপনাদের পার্টিতেই ছিল, কিছুদিন আগে একজন এবং আরেকজন। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিহারের বাসিন্দা এক যুবককে কাজ দেবার নাম করে অপহরণ করে মুক্তিপণের দাবি করে অপহরণকারীরা, এমনই অভিযোগ। ঘটনায় কলকাতার লজ থেকে উদ্ধার করা হয় ওই যুবককে, গ্রেফতার 4। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা 26 বছর বয়সী অমৃত রাজকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল কলকাতার একটি লজে। 1 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল, কিন্তু গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় অমৃত রাজ। গ্রেপ্তার হয় বিমলেশ কুমার, মঞ্জুর এম, জয়রুল রহমত ও দীপজয় ব্যানার্জি নামে 4 জন। এদের মধ্যে দীপজয় ব্যানার্জি তদন্তকারীদের জানিয়েছেন সে কলকাতা পুলিশের ইনফরমার ও অস্থায়ী গাড়ি চালকের কাজ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিহারের একটি অনলাইন কেনাবেচার শাখা রয়েছে অমৃত রাজের। তার দাদার পরিচিত বিমলেশ কুমার, সে অমৃতকে ডেকে পাঠায় একজন বড় ইনভেস্টরের সাথে পরিচয় করিয়ে দেবে বলে। এদিন দুজন পরিচিতকে সঙ্গে নিয়ে অমৃত হাওড়ায় আসে। গোলাবাড়ি থানার অন্তর্গত একটি হোটেলে ওঠে তারা। বিমলেশ এই হোটেল বুক করেছিল তার নিজের নামে। এদিন দুপুরে বিমলেশ অমৃতকে নিয়ে চেক আউট করে। সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছে। অমৃতকে নিয়ে কলকাতায় যায় সে। এরপর নেশা করে তারা। সেখান থেকে বেরিয়ে একটি লজে যায় তারা, এবং যে ওই লজটি ঠিক করে দিয়েছিল দীপজয়, সেখানে আটকে রেখে মারধর করা হয় অমৃতকে। 1 লাখ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন করানো হয়। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ কুমার বলেন, অমৃতের বন্ধুরা দীর্ঘক্ষণ যোগাযোগ করেছিলেন হাওড়া স্টেশন চত্বরে। তাদের একজনকে ফোন করে বিমলেশ বলে অমৃতকে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে কি বলা হচ্ছে শুনুন। এটা যেটা আছে সেটা হচ্ছে গতকাল রাতে 12:30 নাগাদ একটা আমাদের কাছে ইনফরমেশন আসে। একজন ব্যক্তি গোলাবাড়ি থানায় এসে কমপ্লেন করেন যে ওনার বাড়ি হচ্ছে বিহারে, উনি অ্যাজ লেবারার কাজ করেন। তো উনি একজনের নাম বলেন, ওনার নাম হচ্ছে বিমলেশ কুমার বাই প্রফেশন একজন লেবার কন্ট্রাক্টর। উনি মোট 3 জনকে বিহার থেকে এখানে নিয়ে আসেন কাজের জন্য নিয়ে আসেন। তার মধ্যে 2 জনকে উনি হাওড়া স্টেশনের সামনে এক জায়গায় বসিয়ে দিয়ে বাকি আরও একজনকে নিয়ে বলেন যে যেখানে কাজ হবে আর কি, তো সেই কাজের জায়গাটা দেখাতে উনি নিয়ে চলে যান। বলেন সেই জায়গাটা হচ্ছে গড়িয়া। তারপর বেশ কিছুক্ষণ বাদে এই মানে যিনি কমপ্লেনেন্ট আছেন, যিনি থানায় অ্যাপ্রোচ করেছেন, তার ফোন আসে যে এই বিমলেশ কুমার ওই যে ভিকটিম আছে সেই ভিকটিমকে কিডন্যাপ করেছে। এদিন গোলাবাড়ি থানায় বিষয়টি জানানোর পর পুলিশের তৎপরতায় ভোর রাতে উদ্ধার হয় অমৃত। গ্রেপ্তার করা হয় 4 জনকে। এদিন ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় বিশেষ অভিযানে কাকিনাড়া এলাকায় মধুচক্র চালানোর অভিযোগে 3 জন নাবালিকা সহ মোট 7 জনকে আটক করল। বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল অবৈধভাবে মধুচক্র চালানোর। সেই খবর পেয়ে উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানার পুলিশ কর্মীদের নিয়ে উত্তর 24 পরগনার কাকিনাড়া মাদ্রাল এলাকায় অভিযান। মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ 3 জন নাবালিকা সহ মোট 7 জনকে আটক করল। এদিন ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল বকুলতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ 5 জন মহিলা ও 2 জন পুরুষকে আটক করে। সূত্র মারফত পুলিশ জানতে পারে অভিযুক্তরা মাদ্রালের বকুলতলার একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে মধুচক্রের ব্যবসা ফেদে বসেছিল। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমি কিছুই জানি না দাদা, নতুন ভাড়া এসেছে, কি করে জানবো বলুন? কার ভেতরে কি হচ্ছে দেখলাম যে পুলিশ এলো, লোকজন এলো, নিয়ে গেল ধরে। যারা ভেতরে ছিল তাদেরই হয়তো তুলেছে। তা আমি দেখিনি দাদা, না কিছু আমি দেখিনি। ওই যে ছেলে খেতে দিয়েছে। আমরা এসছি। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমাদের বাড়ি হচ্ছে কাকিনাড়া। কাকিনাড়া কোথায়? কাকিনাড়া পেপার মিল। আর যে ছেলেটা ছিল ওটা কোথায়? আপনার জামাই? হ্যাঁ হ্যাঁ। এই এতগুলো মেয়ে আপনাদের সন্দেহ হয়নি? বললো জন্মদিন, তো জন্মদিনে তো মানুষ আসতে পারে, কিন্তু এরকম ব্যাপার আমি জানতাম না, বিশ্বাস করুন। না না, সেটা আমরাও দেখিনি। আমরা রান্নাঘরে বসেছিলাম।
সেটাও জানি না স্যার, আমরা প্রথম এসেছি, আমরা জানি না। আমাদের সাথে আমি রিস্তা রাখতাম না, আমাদের সাথে সম্পর্ক ছিল না। অনেক বলে কয়ে বললো কি মা তুই আয়, তবে আমি এসেছি, নাহলে আমরা আসি না। সেখানে থাকবো, বাকি আমরা কিছু জানি না। এই যে ইন্ডিয়ানের বাচ্চা, এই দুটো ওদের বাচ্চা, এই আমার বাচ্চা, বাচ্চা নিয়ে বেড়াতে এসেছি, যাদের ভিডিও করে তারা থানায় গেছে স্যার। আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। অন্যদিকে বাড়ির মালিকের বক্তব্য, অভিযুক্তরা এগ্রিমেন্ট পেপারে সই করেই বাড়ি ভাড়া নিয়েছিল। কি জানা যাচ্ছে আরো শুনুন। এগ্রিমেন্ট করেছি, এগ্রিমেন্ট করে দিয়েছি। আপনার বাড়ি? হ্যাঁ। আপনার নাম কি? বিজয় চ্যাটার্জি। এই যে যারা থাকতো কতদিন ধরে থাকতো? এই তো 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। তাতে কজন থাকতো? কটা ছিল কজন? 2টো বাচ্চা আর ওরা 2জন। হ্যাঁ। কেন থাকতো জানেন? এতজন যে বেরোলো, অনেক মহিলা একসঙ্গে বেরোলো। আমি দেখিনি। যাতায়াত করতে দেখেননি? না, আমি কোনোদিন দেখিনি কোনোদিনই দেখিনি। পাড়ারও কেউ আমাকে রিপোর্ট দেয়নি। পুলিশ এসে নিয়ে গেল কেন? কেন নিয়ে গেল পুলিশই বলতে পারবে। শুনছি তো তাই, পুলিশ আমাকে এখন এই কথাই বলল। না, পুলিশ বললো দেখুন সব এসছে। আপনি জানতেন না আপনার বাড়ি এরকম? কি করে জানবো? আমি জানলে কি দিই? তো থাকতে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, এগ্রিমেন্ট করেছি, দিয়েছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। একসময় সপ্তগ্রামের প্রাণকেন্দ্র বংশবাটি এখন বাঁশবেড়িয়া। এখানকার 90 বছরের রথে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বদলে রথে চড়েন রাধাকৃষ্ণ। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাসস্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাসস্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। রথযাত্রা উৎসব উপলক্ষে দীঘার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নিরাপত্তা বলের মধ্য দিয়ে সড়কপথে যান তিনি। রথযাত্রা উৎসব উপলক্ষে দীঘার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক কারণে ডুমুরজলা হেলিপ্যাড থেকে আকাশপথে যাওয়া বাতিল হয়। তিনি সড়কপথে রওনা দেন। কোনা এক্সপ্রেসওয়ে দুধারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। এদিন দুপুরে কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোড ক্রসিং পার হয় মুখ্যমন্ত্রীর কনভয়।
দেবকুমার দেব রিপোর্ট LMCL নিউজ। 21 জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভার প্রস্তুতি সভা হয়ে গেল চুঁচুড়া সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব মিত্রের সহযোগিতায় ও তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে। তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভা 21 জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে। 21 জুলাই সভাকে সফল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জেলায় জেলায় দেওয়াল লিখন থেকে শুরু করে নানা রকম প্রস্তুতি সভা শুরু করেছে। সেই প্রস্তুতি সভার অঙ্গ হিসেবে এদিন চুঁচুড়ায় হয়ে গেল প্রস্তুতি সভা। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্রের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সহযোগিতায় এই সভায় উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ছাড়াও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, পৌর সদস্য ও দলের অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য, কয়েকদিন আগে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান শ্রমিক ইউনিয়নের নেতা রাধেশ্যাম শঙ্খ বণিককে তৃণমূল সমর্থক বলে অস্বীকার করেছিলেন। আজ এদিন 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় একই মঞ্চে দেখা গেল পৌরপ্রধান এবং রাধেশ্যাম শঙ্খ বণিককে বক্তব্য রাখতে। এদিনের সভা প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র কি জানাচ্ছেন শুনবো। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা আপনারা জানেন, প্রতি বছরের ন্যায় আমাদেরও 21 জুলাই পালন করে থাকেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমরা সবাই। আপনারা জানেন এই আন্দোলনের একটা ইতিহাস আছে, কারণ হচ্ছে বাংলায় যেভাবে 34 বছর বামফ্রন্টের শাসন চালিয়ে গেছেন মানুষকে মিথ্যে এবং ধাপ্পাবাজির মধ্য দিয়ে। আপনারা জানেন ভুতুড়ের ভোট থেকে আরম্ভ করে মৃত লোকের ভোট থেকে আরম্ভ করে মানুষের ভোট কেড়ে নেওয়া থেকে আরম্ভ করে এই ছিল তাদের পদ্ধতি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় বুঝতে পারলেন যে সিপিএমকে সরাতে গেলে আগে এই সুবন্ধ ব্যবস্থা করতে হবে ভোট প্রক্রিয়া, তাই তিনি দাবি করলেন যে এসো কলকাতা অচল করো এবং মহাকরণে একদিন মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেব না, তার প্রতিবাদ করলেন কি যে নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি ভোট হবে না। তখন TN সেশন, যিনি নির্বাচনী দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু বিষয়টা অনুধাবন করে তিনি চিন্তা ভাবনা করলেন যে চিন্তাভাবনাটা সঠিক, অর্থাৎ তিনি সেটা প্রয়োগ করলেন। তাই আমরা বাংলার পরিবর্তন পেলাম এবং তাই বাংলার মানুষ আজকে কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, কখনো রূপশ্রী, সব কিছু মানুষ সব রকমভাবে 72টা প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ খাতাটা খুললাম, দেখতেই পেলে সবাই বাংলার মানুষের জয়। এটা 50,000 ভোটে, অর্থাৎ বিজেপিকে শিক্ষা নিতে হবে। বাংলায় করতে গেলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে 72টা প্রকল্প আগে কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করতে হবে, তবেই বাংলার পরিবর্তন যদি কিছু হয়। কারণ কেন্দ্রের কোনো প্রকল্প বাংলার মানুষ পায় না, বাংলার মানুষ বাইরে গেলে তাকে কাজ থেকে আটকে রাখা হয়। সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কয়েকশো বছরের পুরনো গুপ্তিপাড়ার রথ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গ্রামীণ পুলিশের এলাকা পরিদর্শন। একদিন পরে রথযাত্রা। গুপ্তিপাড়ায় এই উৎসবের প্রস্তুতি দেখতে বুধবার পরিদর্শনে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র জিও মঠের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন। বিদ্যুৎ বন্টন সংস্থা, গুপ্তিপাড়া 2 পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা উপস্থিত ছিলেন এদিন। সোজা রথের দিন রথ সড়ক এলাকা দিয়ে মঠ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি এবং উল্টো রথে 3 বিগ্রহ একইভাবে ফিরিয়ে আনা হয় জগন্নাথ মন্দিরে। আর এই পথই পরিদর্শন করলেন গ্রামীণ পুলিশ সুপার। মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়, গুপ্তিপাড়ার রথটি মঠ থেকে মাসির বাড়ি যেতে কোনো বাধা পেতে না হয় তাই দেখা হয়েছে। এই রথকে কেন্দ্র করে বসবে 12 দিনের মেলা। শুধু গুপ্তিপাড়াই নয়, হুগলি জেলার প্রাচীন এই রথের মেলা দেখতে এবং রথ দেখতে বহু দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থী। এবার রিসেন্ট হচ্ছে আমাদের বছর হলো আবার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 90 বছর ধরে বাঁশবীরের রথে চাপেন রাধাকৃষ্ণ। এটাই রীতি সন্তান সংঘ ক্লাবের রথযাত্রা। এখানে সোজা রথ ও উল্টো রথে বসে মেলা।
মধ্যযুগের বন্দরনগর সপ্তগ্রামের প্রাণকেন্দ্র বংশবাটি, পরে সেটির নামকরণ করে করা হয় বাঁশবেড়িয়া। হুগলি জেলায় বাঁশবেড়িয়া অতি প্রাচীনতম শহর। এই শহরে ছিল একাধিক ধনী পরিবার। বাঁশবেড়িয়া ছিল সাংস্কৃতিক চর্চার শহর। এক সময় এই শহরে দোল, দুর্গাপুজো, রথযাত্রা সহ নানান অনুষ্ঠান হতো মহা ধুমধামে। এই এলাকায় 6টি রথ ছিল সে সময়, তার মধ্যে সাধু বাড়ির রথ ছিল সব থেকে বড়। 1936 সালে সেই রথের অবস্থা খুব খারাপ হওয়ায় এলাকায় বেশ কিছু মানুষের সহযোগিতায় কিছু অনুদান তুলে 10 নিম গাছ কিনে সেই সময় একটি রথ তৈরি হয়েছিল। 1976 সালে ওই রথের মোট 9টি চূড়া বিশিষ্ট 4টি লোহার চাকা 21 ফুট লম্বা এই রথটি তৈরি করা হয়েছিল। প্রথমে রথে ওঠেন মদন মোহন ঠাকুর, পরে চট্টোপাধ্যায় পরিবারের মতান্তর হওয়ায় পুনরায় বিগ্রহ দিতে আপত্তি জানান তারা। 1938 সাল থেকে প্রতি বছর মাটির রাধাকৃষ্ণ রথে ওঠেন। সেই সময় থেকেই নতুন করে মাটির প্রতিমা তৈরি করা হতো এবং রথে চাপত মাটির তৈরি রাধাকৃষ্ণ। 1985 সালে মাটির প্রতিমা পরিবর্তন করে কোষ্টি পাথরের রাধাকৃষ্ণ আনা হয়। বেশ কিছু বছর আগে সেই কোষ্টি পাথরের মূর্তি পরিবর্তন করে তার বদলে পিতলের রাধাকৃষ্ণ মূর্তি আনা হয়। সন্তান সংঘের নিজস্ব আনন্দময়ী মন্দিরে এই রাধাকৃষ্ণ 12 মাস পূজিত হন। রথটি বারোয়ারির থাকলেও 1975 সালে এই রথের দায় দায়িত্ব তুলে নেন সন্তান সংঘ ক্লাব। আগে 7 দিন ধরে বসত বড় মেলা, যাত্রা, নাটক, থিয়েটার সহ নানান অনুষ্ঠান হতো। তবে বর্তমানে আর্থিক অভাবের জন্য সেই সব অনুষ্ঠান বন্ধ রয়েছে। আবার 7 দিনের মেলাও বসে না এখানে। বর্তমানে সোজা ও উল্টো রথের এই 2 দিন মেলা বসে। এই রথকে ঘিরে এলাকার মানুষের মধ্যে রয়েছে বিশাল উৎসাহ উদ্দীপনা। এই রথ প্রসঙ্গে কমিটির সম্পাদক চপল শেঠ কি বলছেন শুনবো। রথ 1936 সালে এই রথ শুরু হয়। এই রথ শুরু করে 1934 সাল থেকে। এই কৃষ্ণ ভক্ত এখানকার যারা ছিলেন তৎকালীন সমাজের উচ্চবিত্ত এবং অন্যান্য ভক্ত, যেমন রাখাল নন্দন, মনিন্দ্র কুণ্ডু ইত্যাদি যেসব ব্যক্তিগণ ছিলেন, অক্ষয় সোশাল, তারা সবই কৃষ্ণ ভক্ত ছিলেন। এবং রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণর বিগ্রহটা থাকতো মা আনন্দময়ী মন্দিরে, মাটির মূর্তি থাকতো। সেই হিসেবে তারা রথটা করলেন যে রাধাকৃষ্ণের রথ হবে এবং ওই রথে জগন্নাথ দেবের পরিবর্তে রাধাকৃষ্ণকেই তোলা হবে। সেই হিসেবেই 1936 সালে এই রথ শুরু। এই রথের প্রয়োজনে 10টি নিম গাছ, এটা সম্পূর্ণ নিম কাঠের রথ ছিল। এখনকার যে ঘোড়াগুলো দেখবেন, সেই ঘোড়াগুলো পুরো একটা করে নিম কাঠের গুঁড়ি, তার উপরে খোদাই করে ঘোড়াগুলো পাওয়া। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।